সময় রাধে মরে গিয়েছিল, 300 বছর আগে পুনর্জন্ম নিয়েছে এই মন্দিরে। অনন্তপুরের জমিদার রায় বাহাদুরের একমাত্র মেয়ে কুসুমের মধ্যে ছোটবেলার থেকেই এক অলৌকিকতা লক্ষ্য করা যায়। মাত্র 3 বছর বয়সে গেটের বাইরে পড়ে থাকা নুড়ি পাথর দিয়ে সে একটি নাম লিখে ফেলে। তার মা সেই জিনিস দেখে দৌড়ে ছুটে এসে তাকে কোলে নিয়ে বলে, কুকুমুনি তুই আমার নাম লিখেছিস? সে আকাশের পশ্চিম প্রান্তে আঙুল তুলে তাকিয়ে বলে, আমার মা তো ওখানে। জমিদার বাড়ির অদূরেই ছিল এক মন্দির। সেই মন্দিরেই জন্মগত এক বুকমধির মহিলা ভিক্ষা করতেন। তার একটি কন্যা সন্তান ছিল যার নাম রাধে। এই রাধের সাথেই কুসুমের খুব বন্ধুত্ব গড়ে ওঠে। জমিদার বাড়ির মেয়ে হলেও কুসুম ছিল খুবই দয়ালু। সে তার বন্ধু রাধের জন্য তার নিজের জামা লুকিয়ে নিয়ে আসতেন এবং অন্য চাল নিয়ে আসতেন। সেই চাল রাধে নিজে না নিয়ে তার মন্দিরেরই গ্রামবাসীদের বিলিয়ে দিতেন। এইভাবেই গ্রামবাসীদের মধ্যে কুসুম ও রাধের দয়ালু ভাব ছড়িয়ে পড়ে। তাদের বন্ধুত্ব ভালোবাসা দিকে দিকে আলোচনা হতে থাকে। এই মন্দিরেরই কাসর ঘন্টা বাটি নিয়ে তারা খেলা করতেন আর মন্দির চত্বর পরিষ্কার করতেন। কালের অবর্তমানে হয়তো তাদের বন্ধুত্বের ভালোবাসার মাঝে অন্য কিছুই লেখা ছিল। সেদিন মন্দিরের পাশেই পুকুরে থাকা এক ডিঙি নিয়ে খেলতে খেলতে কুসুম ও রাধে পুকুরের মাঝখানে চলে যায়। সেখানেই কুসুমের হাতে লেগে রাধে পড়ে যায় আর কুসুম চিৎকার করে ওঠে। সে দৌড়ে ছুটে এসে রাজবাড়িতে তার বাবাকে বলে, বাবা রাধে জলে পড়ে গেছে, চলো। কিন্তু তার বাবা তাকে দরজা বন্ধ করে দিয়ে বলে, তুই কাউকে বলবি না, এখানেই থাক। মাঝরাতে পেছন দরজা দিয়ে কুসুম বেরিয়ে যায় তার বন্ধুর সেই পুকুরে জলে পড়ে থাকা স্থানে। সেও সেদিন পুকুরে ঝাঁপ দিয়ে তার বন্ধুর কাছে চলে যায়। পরদিন সকালবেলা দুজনের হাতে হাত ধরে মৃতদেহ গ্রামবাসীরা দেখতে পায়। হয়তো আজও কোনো প্রাঙ্গণে পুতুল আর রাধে এখানে ঘুরে বেড়ায়। হয়তো আজও তাদের ছোটবেলার স্মৃতি এইখানে তাদের ঘুরে বেড়ায়। আর এই সেই প্রাঙ্গণ, আর এই সেই মন্দির। দুটো বাচ্চার পুনর্জন্ম এই মন্দিরেই তো হয়েছিল। কুসুমের মৃত্যু সংবাদ রাজ পরিবারে পৌঁছাতে রাজা উন্মাদ পাগলের মতো সশস্ত্র দলবল নিয়ে গিয়ে গ্রামবাসীদের আগুন জ্বালিয়ে দেয়। গ্রামের বাড়ি ঘর সমস্ত কিছু পুড়িয়ে দেয় এবং তিনি নিজে তার রাজমহলে ফিরে এসে তার প্রিয় প্রজাদের মৃত্যুর শোকে নিজের রাজমহল পুড়িয়ে আগুনে ছাড়খাড় করে নিজেও পুড়ে যায়। দুটো ফুলের মতো নিষ্পাপ শিশুকে কার ষড়যন্ত্রে কে হত্যা করলো তারই পৃষ্ঠা খুলতে চলেছি দ্বিতীয় অধ্যায়। জয় দশমা, তিনি 300 বছর আগে এখানে আবির্ভূত হয়েছিলেন। তো এখানে যে মন্দিরে ছিলেন, তিনি ছিলেন একজন জমিদারের মেয়ে, ছিলেন খুব ধনী, আর একজন ছিলেন ভিখারিণী ভিক্ষু, তারও এক মেয়ে। দুজনেই মারা যায় এবং তাদের এখানেই পুনর্জন্ম হয়। সেই সময় মধ্যযুগীয় প্রান্তের শেষ, বাঙালির ঘরে ঘরে দশমা উৎসব হচ্ছে। শক্তি রূপে, কল্যাণ রূপে, মাতৃরূপে, রক্ষা রূপে, জ্ঞান কুলে, শক্তি রূপে, কর্মরূপে, স্বাস্থ্য রূপে। আমার দশমা, আমার 10 রূপ শুধু মানুষের ধর্ম রক্ষার জন্য। যেখানেই বিশ্বাস সেখানেই আমি, সেখানেই সুখ সমৃদ্ধি। আমার নাম নিলে পরে মুছে যাবে সব গ্লানি, থাকবে শুধু পড়ে রইবে মানব দেহখানি। শোনা যায় বিষ্ণুর অগ্নি শিখা ত্রিনয়ন থেকে তৈরি মা দশমা ধরত্রীতে আসেন মানব রূপে এই মানুষের কল্যাণার্থে। তারই আশীর্বাদে বাংলার ঘরে ঘরে তখন সুখ সমৃদ্ধি, কৃষক, স্বাস্থ্য, কর্ম সব কিছুতে বাংলার উজ্জ্বলতা। আর সেইখানেই মা তখন ভাবলো যে দেখি আমার সন্তানরা কতটা আমাকে ভালোবাসে, আজ আমিও তাদের অগ্নি পরীক্ষা। দেবী তখন সাধারণ ভিক্ষুক রূপে গ্রামে বেরিয়ে পড়লেন ঘরে ঘরে। দেবী দুমুঠো অন্ন চাইতে যে দুয়ারেই যায় সবাই বলে দুধ দুধ ছাই চাই। দেবী বলে এ কেমন মানব কুল, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সবাই কি অন্ধ? আমি যাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্ম সব কিছুই দিলাম, তারাই আমায় দুধ দুধ ছাই চাই করে। দেবী তখন ব্রহ্মাকে বলল, থাকবো না আমি বাংলায়।
সেই মুহূর্তে দেবী হাঁটতে হাঁটতে চলে আসেন অনন্তপুর গ্রামের এই সেই মন্দিরে। এই মন্দিরের পাশেই এক বটবৃক্ষের তলায় বসেছিলেন রাধের মা। তার পাশে বসেই তিনি রাধে আর কুসুমের গল্প শুনতে থাকে। আর গল্প শুনতে শুনতে দেবী দাঁড়িয়ে বলে, এ কি, তুমি তো তোমার নিজের মেয়েকেই মেরেছো, নিজের মেয়েকে মেরেই তুমি আজ নিজেই আত্মত্যাগে ভুগছো। তখন রাধের মা তাকে বলে, কে তুমি? তখন দেবী বলে, আমি দেবী দশমা। কি হয়েছিল সেদিন, তার মা কেন কার ষড়যন্ত্রে এই সিদ্ধান্ত নিয়েছিলেন? শোনা যায় মন্দিরের এই পুরোহিত তার মাকে অমাবস্যার রাতে ডেকে বলে যে তোমাকে রাজার মেয়েকে এখানে উৎসর্গ করতে হবে। সেই মতো মন্দিরের পেছনে একটি ডিগি আমি রেখে এসেছি, তোমার মেয়ে সেখানে যাবে আর রাজার মেয়েও খেলতে খেলতে সেখানে যাবে। তুমি লুকিয়ে দূর থেকে ডিঙিটা জলের হাঁটু গোড়া জলে উল্টে দেবে, সেখানেই রাজার মেয়ে মরে যাবে। কারণ তোমার মেয়ে তো সাঁতার জানে, রাজার মেয়ে জানে না। তাই এই সিদ্ধান্ত ষড়যন্ত্রের পেছনে ছিল মন্দিরের এই পুরোহিত। আর তার মা তার নিজের মেয়েকে জন্মগতভাবে না দেখতে পেরে ভেতরে আত্মগ্লানিতে ভুগছিলেন। তিনি চাইছিলেন তার মেয়েকে তার ওই একবার চোখের দেখা দেখতে। তাই সেই মন্দিরের পুরোহিতের কথায় তিনি তার কথায় প্রভাবিত হয়ে গিয়েছিলেন। কিন্তু বিধাতার নিয়মে ঘটেছিল উল্টো। যখন ডিঙিটা উল্টে দিয়েছিল তখন কুসুম ঠিক ডিঙির পাশে ডিঙিটাকে শক্ত করে ধরে রেখেছিলেন, কিন্তু রাধে জলে পড়ে গিয়েছিলেন আর কাঠের লাকড়িতে তার পা আটকে সে সাঁতার জানলেও আর সাঁতার কাটতে পারেনি, সেখানে মারা যায়। আর সেই রাতে কুসুমও এসে এই পুকুরে ঝাঁপ দিয়ে তার বন্ধু রাজের কাছে চিরদিনের জন্য এক হয়ে বন্ধুত্বে মিলিন আসলে মিলিত হয়ে যায়। দশমা তার দিব্য জ্যোতি দিয়ে এই দুটি প্রাণকে আবার ফিরিয়ে দেয়, পুনর্জন্ম দেয় কুসুম ও রাধেকে। অনন্তপুর গ্রামের পাশের গ্রাম শিলিন্দা গ্রামে দুই কৃষক পরিবারে এই দুটি সন্তানের জন্ম হয়। তারা আবার এই মন্দিরে মিলিত হয়ে এই মন্দির চত্বরে কাশি বাঁশি ঘণ্টা নিয়ে খেলা শুরু করে। তাদের বন্ধুত্বের চিরবন্ধুত্ব এখানে মিলিত হয়। দশমা যেদিন চলে যাচ্ছেন তার পা ধরে গ্রামবাসীরা অনেক কেঁদেছিলেন। দশমা তার নিজের সন্তান কুসুমকে হাতে নিয়ে এক গুজরাটের ব্যবসায়ী তাকে প্রভাবিত করে সেই গুজরাটের বড়োদরা শহরে নিয়ে যায়। বড়োদরা শহরেই সুসাগরে জলের শিব মূর্তির নিচেই হট করে দশমা সেখানে স্থান নিয়ে নেয় আর পাথর রূপে সেখানে থেকে যায়। এইভাবেই বাঙালির ঘর থেকে দশমা চলে গিয়েছিলেন গুজরাটের বড়োদরায়। আমার এই ভিডিওটি দেখে যদি একজনও বাঙালির ঘরে যদি দশমা পুজো শুরু করে তাহলে এই ভিডিওটা সার্থকতা পাবে। বলো জয় দশমা, জয় দশমা, জয় দশমা। জয় দশমা। আমরা চাই যে বাংলার ঘরে ঘরে আবার দশমা ফিরে আসুক। আমরা যেন তাকে সবাই আবার যেন সে নতুনভাবে পূজিত হয় এবং বাংলার অর্থ, সাম্রাজ্য, বাণিজ্য সব যেন আবার ফিরে আসে। আগে যেমন ছিল তেমনই যেন আসে। তাঁর যে অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, আমাদের মন থেকে যে মুছে যাচ্ছে, এটা আমরা চাই না।